হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফস কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো হিসাব বিজ্ঞান বইয়ের রেওয়ামিল অধ্যায়ের শেষ লেকচারটি নিয়ে। বন্ধুরা, মূলত আজকের লেকচারটিতে আমি একটি রেওয়ামিল অঙ্ক তোমাদের সামনে করব, যাতে কিনা তোমরা রেওয়ামিল অঙ্কটা কীভাবে করতে হয়, প্রশ্নে কীভাবে থাকে সেটা তোমরা বুঝতে পারো। বন্ধুরা, রেওয়ামিল অধ্যায়টিতে এর আগে আমি 4টি ভিডিও আপলোড দিয়েছি এবং যেই ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আছে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তাহলে তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা রেওয়ামিল অধ্যায় নিয়ে শেষ পর্বটি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে। এই অঙ্কটি এখন আমি সলভ করব। আসলে রেওয়ামিলকে যদি আমরা অঙ্ক বলি তাহলে এক প্রকারের ভুল হবে, কারণ রেওয়ামিল মূলত কোনো অঙ্ক নয়, এটি হচ্ছে একটি ছক মাত্র। অর্থাৎ খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আছে সেই উদ্বৃত্তগুলো ডেবিট এবং ক্রেডিটে বসিয়ে যোগফলটা সমান হয়, তাহলে আমাদের রেওয়ামিল ঠিক আছে। আর রেওয়ামিলের মূল কাটতে হচ্ছে এইটুকু। তো চলো আমরা এখন শুরু করি অঙ্কটি। তো দেখো, এখানে লেখা আছে যে শিহাব ব্রাদার্স 2017 সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। অর্থাৎ এই যে এখানে যে খতিয়ানের উদ্বৃত্তগুলো দেওয়া আছে এবং নিচে বলা আছে যে রেওয়ামিল তৈরি করো। আমি তোমাদের সামনে এখন রেওয়ামিল তৈরি করব। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা রেওয়ামিলের ছক আগেই কেটে রেখেছি, যাতে করে তোমাদের সামনে আমি এখন রেওয়ামিলটা করতে পারি। তো এখানে আমি যেটা করব প্রথমে, অর্থাৎ এই যে শিহাব অ্যান্ড ব্রাদার্স, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নামটা আমি এখানে লিখব। তো লিখি এখানে শিহাব অ্যান্ড ব্রাদার্স, শিহাব অ্যান্ড ব্রাদার্স। বন্ধুরা, শিহাব অ্যান্ড ব্রাদার্স লেখার পরে আমরা লিখব এখানে এর রেওয়ামিল। এরপরে আমরা লিখব হচ্ছে বন্ধুরা, দেখো এখানে 2017 সালের ডিসেম্বর মাসের খতিয়ান উদ্বৃত্তগুলো। অর্থাৎ সাধারণত রেওয়ামিলটা বছরের শেষ দিনে করা হয়, তবে যেহেতু এখানে তারিখটা উল্লেখ নেই, আমরা তারিখ উল্লেখ করব না। তো আমরা এখানে লিখে দিই 2017 সালের ডিসেম্বর মাস। বন্ধুরা দেখো, এই ছকটি হুবহু একদমই জাবেদার ছকের মতো। অর্থাৎ রেওয়ামিলের যে ছকটি, সেই ছকটি হুবহু জাবেদার ছকের মতো। তবে IASC কর্তৃক যেহেতু রেওয়ামিলের কোনো নির্দিষ্ট ছক নেই, তাই ছকটি এরকমভাবে করা হচ্ছে। তা আমরা এখানে দেখো জাবেদাতে দিতাম তারিখ, এখানে দিব হচ্ছে ক্রমিক নং। তো ক্রমিক নং দেই আমরা এখানে। এরপরে এখানে দিব হিসাবের নাম। তারপরে এখানে দিব বন্ধুরা খতিয়ান পৃষ্ঠা, অর্থাৎ খ পৃষ্ঠা আমরা নামে লিখতে পারি। এখানে দিব হচ্ছে ডেবিট টাকা বা ডে টাকা। এরপর দিব ক্রেডিট টাকা। এই হচ্ছে আমাদের ছকটা লিখে নিলাম ছকের ভিতরে যা কিছু দরকার। চলো আমরা এখন শুরু করি ডেবিট ক্রেডিটে বসানোটা। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মূলধন। বন্ধুরা, এখানে দেখো যে এখানে কিন্তু কোনো ক্রমিক নং এখানে নেই। তো যেহেতু ক্রমিক নং নেই, আমরা চাইলে দিতেও পারি, না দিতে পারি, কিন্তু ঘরটা কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ 1, 2, 3 যে ক্রমিক নংটা থাকার কথা ছিল, এখানে যেহেতু নেই প্রশ্নে, তা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। না দিলে সমস্যা হবে না, কিন্তু ঘরটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। প্রথমটাই হচ্ছে মূলধন। তো মূলধন হচ্ছে 1,10,000 টাকা। আমরা জানি মূলধন হচ্ছে ক্রেডিট, তো দিয়ে দিলাম এটা এখানে ক্রেডিট। বন্ধুরা, এখানে দেখো হাতে নগদ দিয়ে আছে, তারিখটা সাইডে দেওয়া আছে। বলা হচ্ছে 1/1/2017। রেওয়ামিলের ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রেওয়ামিলে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা প্রারম্ভিক নগদ আসে না। তো আমরা এখানে কি করব, এই হাতে নগদটা কি দিব? অফকোর্স নট, কারণ এটা হচ্ছে একটা প্রারম্ভিক হাতে নগদ। তো
তো প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে আসে না, আমরা এটা দিব না। এইটা কিন্তু তোমাদের বিভ্রান্ত করার জন্য প্রশ্নকর্তা সে কিন্তু প্রশ্নের ভিতরে এটা দিয়ে দিতে পারে, বাট তোমরা বিভ্রান্ত হবে না এই ব্যাপারে। এই ব্যাপারে এটা স্ট্রং নলেজ থাকতে হবে যে রেওয়া মিলে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা প্রারম্ভিক নগদ হাতে নগদ নামে যে দফাগুলো থাকবে এইগুলো রেওয়া মিলে আসবে না। এরপর আসো বন্ধুরা, এখানে দেখো যে তৃতীয় নম্বরটা হচ্ছে দেনাদার। আমরা জানি যে দেনাদার রেওয়া মিলে আসে এবং রেওয়া মিলে ডেবিট পাশে বসে। আমরা দিলাম 25,000 টাকা ডেবিট পাশে। আসো এরপরে লিখি হচ্ছে পাওনাদার। পাওনাদার হচ্ছে 15,000 টাকা। পাওনাদার সর্বদাই তোমরা জানো যে ক্রেডিট হয়। উত্তোলন হচ্ছে বন্ধুরা ডেবিট, আমরা এখানে ডেবিট পাশে বসাই, অর্থাৎ 10,000 টাকা। এরপরে বন্ধুরা দেখো এখানে আছে হচ্ছে ক্রয় হচ্ছে আমরা শব্দ জানি যে ক্রয় অলওয়েজ ডেবিট, তা আমরা এখানে ডেবিট পাশে বসিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা আছে হচ্ছে বিক্রয়। তো বিক্রয় কি হয়? বিক্রয় হচ্ছে ক্রেডিট। তো 45,000 টাকা আমরা ক্রেডিট করে দিলাম। বিনিয়োগের সুদ, বন্ধুরা তোমরা জানো যে বিনিয়োগটা হচ্ছে ডেবিট, তো বিনিয়োগের সুদ কি হবে? বিনিয়োগের সুদ অবশ্যই ক্রেডিট হবে, তা আমরা এখানে ক্রেডিট পাশে বসিয়ে দিলাম, ডেবিট পাশে বসিয়ে দিলাম। এরপরে বন্ধুরা দেখো সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আমরা জানি যে রেওয়া মিলে আসে না, তাই আমরা কি করব না, এটাকে রেওয়া মিলে দিব না। তারপরে দেখো বন্ধুরা এখানে আরেকটা দফা হচ্ছে বিমা ইসলামী। তো আমরা লিখি এখানে বিমা ইসলামী, 5,000 অর্থাৎ ডেবিট পাশে বসবে। এরপরে বন্ধুরা আছে হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই আমরা এটাকে আমদানি শুল্ক প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই আমরা 3,500 টাকা ডেবিট পাশে করে দিই। এরপরে বন্ধুরা দেখো কমিশন প্রাপ্তি। তাই কমিশন প্রাপ্তি তোমার আয় হয়ে গেছে, তাই হচ্ছে সর্বদা ক্রেডিট। আমরা এই কমিশন প্রাপ্তিকে কি করব? কমিশন প্রাপ্তিকে ক্রেডিট পাশে বসিয়ে দিলাম 2,000 টাকা। এরপরে বন্ধুরা দেখো বিনিয়োগ। আমি আগেই বলেছি বিনিয়োগ হচ্ছে ডেবিট, বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট, তাই আমরা এই যে দেখো বিনিয়োগের সুদটাকে আমরা ক্রেডিট পাশে বসিয়েছি, তার বিনিয়োগটাকে কোন পাশে বসাবো? বিনিয়োগটাকে আমরা ডেবিট পাশে বসাবো। এরপরে দেখো বন্ধুরা ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদটা কোন পাশে বসবে? ব্যাংক জমার সুদটা হচ্ছে ক্রেডিট পাশে বসবে, অর্থাৎ ব্যাংক জমাটা হচ্ছে ডেবিট, কিন্তু ব্যাংক জমা থেকেই তো আমি সুদটা পেয়েছি, তো এই ব্যাংক জমার সুদটা হচ্ছে ক্রেডিট হবে। আমরা লিখি এখানে ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদ 500 টাকা ক্রেডিট দিয়ে দিই আমরা। আসবাবপত্র, বন্ধুরা আসবাবপত্র হচ্ছে সম্পদ, তা আসবাবপত্র, যেহেতু আসবাবপত্র আমার সম্পদ, তা আমি কি করব এখানে ডেবিট পাশে দিয়ে দিব, অর্থাৎ 40,000 টাকা। এরপরে দেখো বন্ধুরা বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা জানি বিজ্ঞাপন একটা খরচ প্রতিষ্ঠানের জন্য, তাই বসলো কি ডেবিট পাশে বসলো। এরপরে দেখো বন্ধুরা আছে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য কোন পাশে বসে? প্রারম্ভিক মজুত পণ্য বন্ধুরা বসে হচ্ছে ডেবিট পাশে। এরপরে দেখো সমাপনী ব্যাংক জমা থাকতে পারে, অথবা শুধু ব্যাংক জমা থাকতে পারে, বা ব্যাংক জমা দিয়ে সবার শেষ তারিখটা থাকতে পারে। এই ধরনের দফাগুলো অবশ্যই ডেবিট পাশে বসাবে তোমরা। তো আমরা এখানে সমাপনী ব্যাংক জমা কত? সমাপনী ব্যাংক জমা হচ্ছে 6,000 টাকা। এরপরে তোমরা কি করবে? এরপরে তোমরা একটা এখানে দাগ টেনে দিবে, অর্থাৎ এই যে দাগ টেনে দিবে, নিচে আইসা একটা দাগ টেনে দিবে। এরপরে দাগ টানার পরে বন্ধুরা আমার হাতে ক্যালকুলেটর নেই, আমি যোগটা করতে পারছি না, তো তোমরা কি করবে এখানে এই ডেবিট পাশে যেই টাকাগুলো লেখা হয়েছে সেগুলো যোগ করবে, পাশাপাশি ক্রেডিট পাশে যে টাকাগুলো লেখা হয়েছে সেই ক্রেডিট পাশের টাকাগুলো
তোমরা যোগ করবে। যোগ করলে অবশ্যই দেখবে উভয় পাশের যোগফল মিলে গেছে। তাহলে যদি তোমাদের উভয় পাশের যোগফল মিলে যায় তাহলে ভাববে যে তোমাদের রেওয়ামিল করাটা ঠিক আছে এবং রেওয়ামিলটা সঠিক। আর যদি উভয় পাশের যোগফলটা না মিলে তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবে বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগে দেখবে পুরো রেওয়ামিলটা চেক করবে যে আসলে তোমার সকল দফাগুলো ঠিকভাবে বসানো হয়েছে কিনা। যদি কিনা দেখো যে ঠিকভাবে বসানো না হয়েছে তাহলে তোমরা ঠিকভাবে বসিয়ে নাও, অর্থাৎ ডেবিটটা ডেবিট পাশে বসাও, ক্রেডিটটা ক্রেডিট পাশে বসাও। এরপর দেখো যোগ করে দেখবে রেওয়ামিল অটো মিলে গেছে। যদি তারপরও না মিলে তাহলে তোমাকে রেওয়ামিলটাকে অবশ্যই আরেকটু রিচেক করতে হবে। রিচেক করার পর যদি না মিলে তাহলে তার সময় নাই, তোমার পরীক্ষার সময় তোমরা কি করবে, অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব উঠিয়ে দেবে। বন্ধুরা, অনিশ্চিত হিসাব নামে কিন্তু ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি, তো এই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো যে আসলে অনিশ্চিত হিসাবটা কী। তো তাহলে আমি আশা করি তোমাদের এই যে রেওয়ামিলের ক্ষেত্রে যেভাবে অনিশ্চিত হিসাবটা দিতে হবে সেই অনিশ্চিত হিসাবটা তোমরা বুঝে যাবে। তো নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে এই রেওয়ামিল করানোর মাধ্যমে আমি রেওয়ামিলের এই অধ্যায়টি শেষ করলাম। তোমরা যদি কোনো প্রবলেম থাকে ফেস করো তাহলে কমেন্ট বক্সে জানাও। তোমাদের সৃজনশীলগুলো নিয়ে আমি পরবর্তী সময় ভিডিও আপলোড করব। আশা করি আমার এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আমার এই টিউটোরিয়ালটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমাদের এই নতুন চ্যানেলটির সাথে থাকো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটি গ্রো করতে তোমরা আমাদের সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।